আসলে তারা সবাই চেষ্টা করতেছে স্বামী সংসার করার যদি না হইতো তারাই ডিভোর্স দিয়ে দিত। তো তারা চেষ্টা করতেছে। আর আমি যেটা বলবো, চিন্তার থেকে না চিতার আগুন ভালো। তো মানসিক যন্ত্রণা খুবই খারাপ জিনিস। যদি আপনি মনে করেন আপনার পার্টনার আপনাকে সম্মান দিচ্ছে না, আপনি ট্রাই করে যাচ্ছেন ভালো হচ্ছে না, অবশ্যই আপনার রাইট আছে আপনার সরে যাওয়া। এটা রাইট আছে। বিয়েরও বিধান আছে, বিয়ে করবেন, না হইলে ঠিক আছে, হইল না আবার ডিভোর্স দেবেন, নিয়ম আছে। কিন্তু বিয়ে করাটা আমি মনে করি না কোনো খারাপ জিনিস। বিয়ে করা বা ডিভোর্স দেওয়া কোনো খারাপ জিনিস। বরঞ্চ এটা না করে অন্য কোনো খারাপ সম্পর্কে জড়ানো, বা অনেকে সুইসাইড অ্যাটেম্প করে, আসলে এই জিনিসগুলো খুবই খারাপ। আমিও বলছি যে আমি 4বার সুইসাইড অ্যাটেম্প করছিও, মানে একদম শেষ পর্যন্ত গিয়েছি, আবার চিন্তা করছি না, এটা তো ভালো না, এটা তো উচিতও না। আমি এই দুনিয়ায় জ্বলতেছি, আমার সেই জীবনে তো আমার প্রচুর জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে, ওইখানে তো আমাকে কেউ বাঁচানোর নেই। তো আপনি আপনার জন্য বাঁচবেন। সবচেয়ে বড় কথা কি, নিজের জন্য নিজেকে বাঁচতে হবে, নিজে ভালোবাসতে হবে। আমি আমাকে ভালোবাসবো, তাইলেই সবাই আমাকে ভালোবাসবে। আমি যতক্ষণ আমার জন্য দাঁড়াবো, আমার পাশে কেউ দাঁড়াবে না যতক্ষণ আমি আমার পাশে স্টিল হয়ে না দাঁড়াবো। আমাকে যখন নিজে শক্ত হয়ে দাঁড়াবো, তখন এমনি লোকজন দাঁড়াবে। আর বিয়ে শাদী অবশ্যই করব যদি দেখি যে না, এমন একটা ব্যক্তি আসছে যে আমাকে বলবে যে তোমাকে তোমার মতো দেখেই পছন্দ করেছে, তোমার পরিবর্তন হওয়ার কোনো দরকার নেই, তুমি তোমার মতোই থাকো, আমি তোমাকে তোমার মতো দেখেই পছন্দ করেছি, তোমার মতো দেখেই আমি সারা জীবন তোমার সাথে থাকবো, অবশ্যই আমি গ্রহণ করব, কেন করব না। তবে হ্যাঁ, ভয় অবশ্যই লাগে আমার, এটাও আমি বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। ভালো আছেন? জি আপু, আমরা দুটি পর্ব আমরা কিছু কথা শুনেছি আপনার কাছ থেকে, কিন্তু কিছু কথা বাকি আছে, সেই কথাগুলো শুনবো। সেটা হচ্ছে যে আপনার প্রথম জীবন যখন শুরু করেছিলেন, বিয়েটা, নতুন জীবন, এই বিয়ে সম্পর্কে একটু আমরা প্রথমে জানবো যে কিভাবে হলো। আচ্ছা, কিভাবে হলো, এটা খুব ইন্টারেস্টিং। আমি পছন্দ করতাম আরেকটা ছেলেকে। তো আমার হাজবেন্ড প্রায় 4 বছর পর্যন্ত আমার পিছনে করে, সেও জানতো যে আমি অন্য একজনকে পছন্দ করি, বাট কোনোভাবে সামহাও তার সাথে আমার রিলেশনটা হয়নি, সেভাবে হতে পারিনি। তো আমার হাজবেন্ড আমার পিছনে 4 বছর ধরে ঘুরছে। ইভেন তার বোনরা আমাকে ফোন দিত। এখন তারা মেনে নিতে চায় না, আমার শ্বশুরবাড়ি বলে এরকম মেয়ে আমরা আনতাম না, এত না। কিন্তু তখন কিন্তু তার বোনরা আমাকে ফোন দিত আমার বাবার মোবাইলে, আমার বান্ধবী হিসেবে ফোন দিয়ে তার ভাইকে ধরাই দিত, বলতো, তারা নিজেরাও বলতো যে তোমার ওই বয়ফ্রেন্ডের থেকে আমার ভাই অনেক ভালোবাসবে, অনেক যত্ন করবে, আমার ভাইয়ের সাথে রিলেশন করো, আমরা চাই তুমি আমাদের বাসায় আসো। তো যাই হোক, এটা বলতো। তো আমার যখন ব্রেকআপ হয়ে যায়, আমার তো ওই সম্পর্কটা বেশি দিন যায়নি, মাসখানিকের মতো হয়তো বা মাস 2টি। তো হঠাৎ করে আবার কোনোভাবে আমার হাজবেন্ড আবার আমার সামনে চলে আসে। তো আসলে ওরকম আবার কথা হইতে থাকে টুকটাক বা ইয়ে করে। আমি তো আমার হাজব্যান্ডকে টোটালি পছন্দ করতাম না, কারণ আমার তাকে পছন্দই ছিল না। সে 4টা বছর আমার পিছনে ঘুরছে। একটা কাহিনীও আছে, ওর ফ্রেন্ডরা জানে যে আমি একদিন, সে গাড়ি নিয়ে আমার পিছনে যাচ্ছে, আমি রিক্সায় ছিলাম, তার গায়ে থুতু মারছিলাম, এরকম একটা কাহিনী আছে যে আমি তাকে একদমই পছন্দ করতাম না। পরে আমি চিন্তা করলাম, যখন আমার ব্রেকআপ হইলো, আমি তখন চিন্তা করলাম যে এই ছেলেটা 4টা বছর আমার পিছনে ঘুরতেছে, আমি যাকে ভালোবাসি সে তো আমার হইল না, কিন্তু যে আমাকে ভালোবাসে তাহলে সে নিশ্চয়ই আমাকে অনেক যত্ন করে রাখবে, অনেক ভালো করে রাখবে, সে আমাকে হয়তো বা অনেক ভালোবাসবে, তাহলে আমার তার কাছেই যাওয়া উচিত। আমার হাজব্যান্ডও আমাকে অনেক প্রতিশ্রুতি দিত, অনেক ভালোবাসার কথা বলতো। তখন আমি বললাম কি, আমাদের 3-4 মাস পর্যন্ত কথা টথা হইতো। আগে তো আমাদের সময় আসলে ওইভাবে মোবাইলে কথা বলা পসিবল তো না, স্কুল ছুটি পর একটু দেখা বা চিঠি দেয়া এই টাইপের কিছু হইতো। তো ওরকম কথাবার্তা হইতো বা ইয়ে করতো। তখন আমি একদিন বললাম কি যে আমি তো আসলে ওরকম না, যে আমি যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব। তা তোমার যদি মনে হয় যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করো, আমাকে ছেড়ে যাবে না, তাহলে আমরা কাবিন করে ফেলি। আমি এটা মজার ছলেই বলছিলাম যে তাহলে আমরা কাবিন করি। আবার সিরিয়াসও ছিলাম ওই সময়, কিন্তু যখন বিয়ের করছে তখন আমি একটু আবার ভয় পাইছিলাম। তো আমরা নিজেরা কাবিন করে ফেলি, যেহেতু সম্পর্ক একটা আছে, আমি চাইছিলাম যে সেটা হালালভাবে থাকুক। তারপর থেকেই
প্রেম চলাকালীনই আমাকে প্রায় সময় খুব মানে অনেক সময় রাগারাগি করতো, মারধর করতো। তা আমি ভাবতাম কি যে অল্প বয়স তো, ও মনে হয় আমাকে নিয়ে খুব পজিটিভ, আমাকে খুব ভালোবাসে, চায় না যে আমি এটা চিন্তা করে বিয়ে শাদী পরে ঠিক হয়ে যাবে। তখন ভাববে যে আমার বই তো, বিয়ে শাদীর পরেও হয় না, ঠিক হয় না। আমি ভালো বাচ্চা কাচ্চা হইলে, বাচ্চা কাচ্চা বড় হইলে ঠিক হয়ে যাবে। এই এই করতে করতে ওইভাবেই চললো। না আমি বুঝতে পেরেছি। সেটা হলো যে আপনার সাথে তার প্রেমের শুরু থেকে কিছুদিন ভালো ছিল, যেটা আপনার কথা আমি বুঝতে পেরেছি। বিয়ের হওয়ার আগ থেকেই আপনার সাথে কি নিয়ে লাগতো, মানে একটা তো আছে যে এটা না এটা। আসলে না, ওর ওরকম স্পেসিফিক কোনো কারণ ছিল না। ওর একটু মনে হয় সাইকো টাইপের কিছু মানুষের প্রবলেম থাকে। ধরেন এই জিনিসটা এখন এইভাবে রাখা আছে, তার পছন্দ আছে এই জিনিসটা এইভাবে রাখতে হবে, রাখাটা হইল না কেন, আমরা কেউ রাখিনি কেন, কেন হবে না, এটা নিয়ে সিম্পল যে ইস্যুটা বলি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার হাতের এই পাশটা হলো বেঁকা। এই হাত, দুই হাতের মধ্যে পার্থক্য আছে। মানে এই হাতটা ফাটা, এই হাতটা সোজা। তো এটা হয়েছিল কি যে আমরা একটা বাসা দেখতে গেছিলাম টুলে, ছোটো ছেলেটা হওয়ার পরেই। তো বাসার পাশে বাসা, ওটা অ্যাডভান্স দিয়ে আসা হয়ে গেছিলো। ওর ওই চিল্লাপাল্লার কারণে হয়তো বাড়িওয়ালা বাসা ভাড়া দিবে না। আমাদের বাড়িওয়ালা বা নালিশ করছে যে বাসায় থাকতাম। তো উনি আবার বলছে কি আমরা বাসা দেবো না, আমাদের রিলেটিভ আসবে, অ্যাডভান্সটা ফেরত নিয়ে যাও। তখন আমরা তো অলরেডি বাড়িওয়ালাকে বলে দিছি যে বাসা ছেড়ে দেবো। তখন ও বলছে পাশে একটা টুলেট আছে, আমাদের ওখানে একটা দোকানদার আপা ছিল, উনি এসে বলছে ভাইয়া পাশে একটা দোকানদার বাসা আছে, ওইটা দেখে আসতে পারেন, ওটাকে অ্যাডভান্স করে আসতে পারেন। তো আমি তো জানি যে আমার হাজব্যান্ডের মেজাজ মর্জি কেমন বা ও কেমন, ওকে ছাড়া তো আমি যাব না। পরে ভুল দুটো আবার কিছু হইলে আমার পরে এসে পড়বে। তো আমি বলছি কি আমি একা, আমাকে বলছে তুমি অ্যাডভান্স দিয়ে আসো। তো আমি বলছি আমি একা যাব না, তুমি চলো দুইজনে যাই, যে দেখে এসে টাকা দিয়ে আসি, যদি ভালো মনে হয় তাহলে টাকা দিয়ে দেবো। সে 2-3 বার বলছে। আমিও তখন জেদ ধরেছি যে না আমি একা যাব না, গেলে দুইজনে যাব, যে টাকা দিয়ে আসবো। সে করলো কি যে ওই যে ক্রিকেট খেলার স্ট্যাম্প আছে পিছনে ছিল, ওটা নিয়ে এসে আমাকে মারলো। আমি ঠেকাতে গেলাম, আমার হাতে লাগছিলো। আলহামদুলিল্লাহ বেশি ভেঙে যায়নি, ফেটে গেছিলো কিঞ্চিত। তো এরকমই আসলে এই সিলি বিষয় নিয়ে এমন কোনো বিশাল বড় কিছু ধামাকাও হইতো না, মানে এইগুলোই নিয়েই মারামারি গ্যাঞ্জাম। তো আসলে এগুলো ভালো না, এগুলো হওয়াটা উচিত না। জি, আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যে সংসার জীবনে টুকিটাকি স্বামী স্ত্রী হয়েই থাকে, সব জায়গায় হয়। কিন্তু অনেক সময় দেখতাম যে স্বামীরা নেশা আসক্ত হলে নাকি এরকমের ঘটনা ঘটে। এরকমের কি আপনার হাজবেন্ড করেছে কিনা, মানে আপনার কাছে কোনো বা অন্য পরকীয়া নারীর সাথে? ভাইয়া আমার কথা হলো, যেটা আমি যতক্ষণ নিজ চোখে দেখিনি সেটা আমি কখনোই বলবো না, সেটা বিশ্বাসও করবো না। আমি যেটা নিজের চোখে দেখিনি, সে আমার হাজবেন্ড নেই তাই বলে কি আমি কাদা ছুঁড়াছুড়ি করবো, হয়তো মিথ্যা কথা বলবো? আমি তো নিজের চোখে দেখিনি, কেন আমি বলবো? সে এগুলো করছে নাকি আমি জানি না, আমি দেখিনি। আমার পিছনে কি করলো না করলো আমি সেটা বলতে পারবো না, সেটা আমার দেখার বিষয় না। কিন্তু আমি তাকে কখনো এগুলো দেখি নাই ওইভাবে। পিছনে করলে করতে, আর আসলে আমি আমার বাচ্চা সংসার নিয়ে এতটাই গিয়েছিলাম যে আমার অন্যভাবে কোনো কিছু আর ব্রেনে আসতো না। আর তার প্রতিও তার এইসব ব্যবহারের জন্য আমার আস্তে আস্তে অনীহা আসলো, অনীহা আসা শুরু করলো। আমার মনে হয় থেকে ও যা করে করুক, সারাদিন যদি বাসায়ও না আসে, রাত্রে এসে খেয়ে ঘুমা, আমার কোনো সমস্যা নেই, আমি বাচ্চা দুটো নিয়েই থাকি, পেরেশানি না হই। আমার মনে আছে আমি লাস্টে এক পর্যায়ে বললাম যে তুমি এক কাজ করো, তুমি একটা তোমার মন মতো বিয়ে করো, মন মতো বিয়ে করে পাশের রুমে রাখো, আমি রান্না বান্না করে তোমাদের খাবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার মানসিক অশান্তি দিয়ে না, আমাকে মানসিক শান্তি দাও, দয়া করো, আমাকে মানসিক শান্তিটা দাও। জি, আপনি আরেকটি কথা বলেছেন, এর আগে আমরা হয়তো পর্বটি দেখেছি বা অনেক দর্শক দেখেছেন, আপনার কথা শুনেছেন। সেটা হলো যে আপনি বলছেন যে অনেক নারীর উদ্দেশ্যে কথাটা বলা, সেটা হলো যে একেবারে প্রতিদিন যন্ত্রণা থেকে বের হয়ে যাওয়াটাই ভালো। অবশ্যই। জি, তো আসলে আপনার মেসেজটা হয়তোবা শুনে অনেক বোনরা সিদ্ধান্ত কি নিবে, এরকমের অনেক সংসার তো ভেঙেও যেতে পারে আপনার এই মেসেজে। একটু কি মানিয়ে ভাই, যে সম্পর্কটা ভেঙে যাবে সেই সম্পর্কটা কোনোদিনও সম্পর্ক ছিলই না। আর মানিয়ে নেওয়া যাবে না কেন? হাজব্যান্ড ওয়াইফ ঝগড়াঝাটিও হবে, ঝগড়াঝাটি না হলে সেই মিশিয়ে নেয়।
এখন যদি আপনার হাজব্যান্ড আপনাকে প্রতিদিন মারধর করে বা লোকজনের সামনে গালিগালাজ করে, অসম্মান করে, সেই স্বামীর সাথে না থাকাই ভালো আমার মতে। কারণ নিজের একটা আইডেন্টিটি আছে, আমি মানুষ। আমার বাবা মা জন্ম দিছে অন্যের ছেলের হাতে মার খাওয়ার জন্য? আমি আপনাদের প্রশ্ন করি, আমার বাবা মা কষ্ট করে, আমার মা আমাকে জন্ম দিছে, আমার বাবা আমাকে খাওয়ায় পড়ায় বড় করছে, অন্যের ছেলের হাতে মার খাওয়ার জন্য? না, আপনার কথায় যুক্তি আছে, কিন্তু আমি যে কথাটা বলেছি তারপরও তো সমাজ আছে, আপনার গার্জিয়ান আছে, দুই পক্ষ একসাথে বসে একটা, আমরা অনেকবার বসাবসি করছি। খুলনা সোনাডাঙ্গা থানার ওসি সাহেবের সামনে লিখিত দিছে আমার হাজবেন্ড, তার সেভাবে অনেকবার হয়েছে, অনেকবার বসাবসি। লাস্টেও বলছিল আমার জামাই যে এবার কমিশনার সবাই নিয়ে লেখালেখি করে বসে। তখন আমি বলছিলাম লেখালেখি করে আসলে সংসার হয় না, অনেক দফা তো লেখালেখি হইলো, আর হবে না, হইলে অনেক আগে হয়ে যাইতো। তাহলে তো আমরা অনেক কথাই আপনার জীবন থেকে শোনা হলো, কিন্তু আমরা জানতে চাচ্ছি আপনার পরিকল্পনাটার বিষয়। লাস্ট প্রশ্ন, যে আসলে আপনার এই প্রোগ্রাম দেখে যদি কেউ আগ্রহ দেখান, তাহলে আসলে আপনার সেই মেসেজটা দেন, কারণ প্রশ্ন আসতেই পারে, যেহেতু আপনি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আপনার ফিউচার পরিকল্পনাটা আমাদের বলবেন এবং দর্শকের উদ্দেশ্যে। ভাইয়া, ফিউচার পরিকল্পনা কি জানেন? আগে নিজের ক্যারিয়ারটা আমি একটু গড়তে চাচ্ছি, সত্য কথা যেটা। আমি চাই যে এমন কিছু করি বা আমার বাবা মা বাচ্চারা একটু প্রাউড ফিল করুক নিজের। আর সবচেয়ে বড় কথা না, স্কুল লাইফ কলেজ লাইফ আমি কোনোটাই পাইনি, এখন সত্য কথা সেইগুলো কিন্তু আমি পালন করতেছি, ভালোই লাগছে। আর বিয়ে শাদী অবশ্যই করব, যদি দেখি যে না এমন একটা ব্যক্তি আসছে যে আমাকে বলবে যে তোমাকে তোমার মতো দেখেই পছন্দ করেছে, তোমার পরিবর্তন হওয়ার কোনো দরকার নেই, তুমি তোমার মতোই থাকো, আমি তোমাকে তোমার মতো দেখেই পছন্দ করেছি, তোমার মতো দেখেই আমি সারা জীবন তোমার সাথে থাকবো, অবশ্যই আমি গ্রহণ করব, কেন করব না। তবে হ্যাঁ, ভয় অবশ্যই লাগে আমার, এটাও আমি বলবো। তাহলে আমরা কি মেনে নিতে পারি যে আপনার মতামত আছে দ্বিতীয়বারে আপনার স্বপ্ন দেখার? হ্যাঁ, ইনশাল্লাহ, দেখা যাক। আল্লাহ নসিবে, মানে বিয়ে শাদী জন্মমৃত্যু এগুলো আল্লাহ পাকই লিখে রাখে। অনেকে বলে যে 16 বছর পরে কেন ডিভোর্স দিলা, তোমার তো আর আগে দেওয়ার কথা ছিল। আমি বলি যে আল্লাহ পাক চাইছে যে আমার এই সময় এসে, এই বয়সে এসে ডিভোর্সটা হবে। আল্লাহ পাক না চাইলে কোনো দিনও হতো না, কারণ আমি সেই জামাইয়ের ঘরে তো অনেকবার ফিরে গেছি। এখন এই বয়সে এসে, এখন আমার ছেলে কত বড় হয়ে গেছে, আমি এখন এসে ছাড়বো কেন? তাও লাস্ট প্রশ্ন শেষ করে আমরা প্রোগ্রামটা শেষ করবো, আমাদের হাতে সময় নেই। যারা আপনার মধ্যে অনেকেই আছে সংসার নিয়ে অনেক যন্ত্রণা কল্পনা বা যেই বলেন সবকিছু নিয়ে আছেন, সেই বোনদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলার থাকে, কারণ এই যন্ত্রণা থেকে আপনি ফিরে এসেছেন, তাদের একটা মেসেজ দেন যেন তারা সংসার করতে পারে, আসলে কি করলে স্বামী সংসারটা করা যায়, এইটা আপনি একটা লাস্ট মেসেজ দিয়ে দেন তাদের। আসলে তারা সবাই চেষ্টা করতেছে স্বামী সংসার করার যদি না হইতো তারাই ডিভোর্স দিয়ে দিত, তো তারা চেষ্টা করতেছে। আর আমি যেটা বলবো, চিন্তার থেকে না চিতার আগুন ভালো। তো মানসিক যন্ত্রণা খুবই খারাপ জিনিস। যদি আপনি মনে করেন আপনার পার্টনার আপনাকে সম্মান দিচ্ছে না, আপনি ট্রাই করে যাচ্ছেন, ভালো হচ্ছে না, অবশ্যই আপনার রাইট আছে আপনার সরে যাওয়ার, এটা রাইট আছে। বিয়েরও বিধান আছে, বিয়ে করবেন, না হইলে ঠিক আছে, হইল না, আবার ডিভোর্স দেবেন, নিয়ম আছে। কিন্তু বিয়ে করাটা আমি মনে করি না কোনো খারাপ জিনিস, বিয়ে করা বা ডিভোর্স দেওয়া কোনো খারাপ জিনিস। বরঞ্চ এটা না করে অন্য কোনো খারাপ সম্পর্কে জড়ানো, বা অনেকে সুইসাইড অ্যাটেম্প করে, আসলে এই জিনিসগুলো খুবই খারাপ। আমিও বলছি যে আমি 4বার সুইসাইড অ্যাটেম্প করছিও, মানে একদম শেষ পর্যন্ত গিয়েছি, আবার চিন্তা করছি না, এটা তো ভালো না, এটা তো উচিতও না। আমি এই দুনিয়ায় জ্বলতেছি, আমার সেই জীবনে তো আমার প্রচুর জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে, ওইখানে তো আমাকে কেউ বাঁচানোর নেই। তো আপনি আপনার জন্য বাঁচবেন, সবচেয়ে বড় কথা কি নিজের জন্য নিজেকে বাঁচতে হবে, নিজে ভালোবাসতে হবে। আমি আমাকে ভালোবাসবো, তাইলেই সবাই আমাকে ভালোবাসবে। আমি যতক্ষণ আমার জন্য দাঁড়াবো, আমার পাশে কেউ দাঁড়াবে না যতক্ষণ আমি আমার পাশে স্টিল হয়ে না দাঁড়াবো। আমাকে যখন নিজে শক্ত হয়ে দাঁড়াবো, তখন এমনি লোকজন দাঁড়াবে।